কখনো মনে হয়েছে রানীজি, যদি ঋষুজি আপনার জীবনে না থাকতো তাহলে আমি আপনার হতে পারতাম? এই কথাটি উনি বলেন এবং তাপসী বানু বলেন, হ্যাঁ, ঋষি যদি আমার জীবনে না থাকতো তাহলে অবশ্যই আপনি আমার জীবনে থাকতেন। এইভাবে শুরু হয় গল্পটির শুরুতে। তাপসী বানু বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে পুলিশ স্টেশনে এসে বলে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ও আমার বর্তমান স্বামী আমাকে খুন করে মেরে ফেলবে। এই কথাটি বলে বানুজি স্টেশনে আসেন এবং তখনই খবরে দেখাতে থাকেন যে যমুনা নদীতে অনেক কুমির দেখা যাচ্ছে। এবং গল্পটি বুঝতে হলে আমাদেরকে কিছুদিন আগে যেতে হবে। হ্যাঁ, কিছুদিন আগে বনি কৌশল মুভিতে, যার নাম অভিমন্যু, অনেকগুলি টমেটো নিয়ে হাজির হয় তার ক্লায়েন্টের বাড়িতে ইনসুলিন দেওয়ার জন্য। সেই সময় সেই বাড়িতে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় তাপসী বানুকে, ওরফে রানীকে। রানী নিজের মেকআপের পুতুল তাড়াহুড়ো করে রেখে নিজের পার্লারে চলে যান এবং অভিমন্যু তা দিতে যান, দৌড়ে দৌড়ে তার পেছনে পেছনে দিতে যান এবং দৌড়তে দৌড়তে তার পার্লারে কাছে এসে হাজির হন এবং বলেন যে আপনি আপনার মেকআপের পুতুল রেখে আসছেন। তখন তাপসী বানু বলেন যে আপনি 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কিন্তু রানী ভেতরে গিয়ে কাজের ব্যস্ততায় ভুলে যান যে বাইরে অভিমন্যু তার জন্য অপেক্ষা করছেন। কাজের ব্যস্ততায় ভুলে যাওয়ার জন্য অভিমন্যু তার জন্য অপেক্ষা করতেই থাকে। করতে করতে এক সময় সন্ধে হয়ে যায়। সন্ধে হওয়ার পরে অভিমন্যুজি চা খেতে থাকে এবং চা খেতে খেতে দেখেন তবুও রানীজি বেরিয়ে আসছে না। তখন রানীজি খেয়াল করেন যে বাইরে তার জন্য কেউ একজন অপেক্ষা করছেন এবং তিনি তাড়াতাড়ি ছাতা নিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং তার কাছে এসে পৌঁছানো অভিমন্যুজি তা রানীকে বলেন যে আপনি আমার জন্য সিনেমা দেখতে যাবেন আমার সাথে। তখন তার পাশ দিয়ে সাইড কেটে চলে যান ঋষু, ওরফে রানীর আগের স্বামী, যিনি ডেলিভারি বয়ের কাজ করেন এবং পাশাপাশি তারা দুজন থাইল্যান্ডে যাওয়ার প্রোগ্রাম করছিলেন এবং তারা একটা কম্পিউটারের দোকানে কিছু টাকা রাখতে যান এবং টাকা রাখতে গিয়ে টাকা নিয়ে আসেন এবং ঋষু ডেলিভারি বয়ের কাজ করে এবং টিউশন টিচারের কাজ করতে থাকে। সেই সময় ঋষু যে বাড়িতে ভাড়া থাকে সে একটা খোড়া মহিলা, যার নাম পুনম, ঋষুকে প্রেমের প্রস্তাব দেন এবং ঋষু কিছু বলেন না। তারপরে তারা ফোনে কথা বলতে বলতে ঋষু এবং তাপসী বানু এক জায়গায় দেখা করেন এবং দেখা করে বলেন যে বাড়ির মালিক আপাতত 2 দিন বাড়ি থাকবে না, তাহলে তুমি কি আসতে পারবে? তখন ঋষু বলল যে না, আমার এখন আর যাওয়া হবে না। তখন তাপসী বানু রেগে গিয়ে বলেন, তাহলে রাখি বন্ধনের দিন 1 প্যাকেট মিষ্টি নিয়ে চলে এসো। এই বলে রানী বলে, কখন বেরোবো এখান থেকে ঋষু, আর কতদিন? ঋষু বলেন যে এজেন্ট পাসপোর্ট বানিয়ে রেখেছে, আমরা 1 মাসের মধ্যে আমরা থাইল্যান্ডে চলে যাব, তোমাকে আর এ নিয়ে কিছু চিন্তা করতে হবে না। এদিকে অভিমন্যু সিনেমা দেখার জন্য রেডি হতে থাকে আর সেই সময় রেডি হওয়ার সময় একটি লোক অভিমন্যুর সাথে দেখা করতে আসে এবং দেখা করার সময় কিছু টাকা নিয়ে চলে যায়। তারপরে ফাঁকা বাড়িতে রানী ও ঋষু ফাঁকা বাড়িতে দেখা করে কিছু সময় পর অভিমন্যু অপেক্ষা করতে করতে টাইম পেরিয়ে গেলে অভিমন্যু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিছু সময় পর আবার কিছু টমেটো নিয়ে বাড়ি চলে আসে এবং রানীজি বলেন যে সরি, আমার ভুল হয়ে গেছে, আমার কাজের ব্যস্ততায় একটুও মনে ছিল না আপনার সাথে যাওয়ার জন্য। এদিকে অভিমন্যু বলেন ঠিক আছে, কোনো ব্যাপার না, আর একদিন আমরা পরে যাব। এরপরে রানী ও ঋষু ফোনে কথা বলতে বাজারে এসেছিল। সেই সময় একটা চোর পেছনে দৌড়তে থাকে এবং দৌড়তে দৌড়তে রানীর ব্যাগটা নিয়ে চলে যান এবং
পুলিশের সামনে এসে পড়েন এবং পার্সের পেছনে দৌড়তে দৌড়তে রানী ও রিশু দুজনই চলে যান পুলিশের সামনে। তো রিশু পালিয়ে গেলেও রানী আর পালাতে পারে না। আবার পুলিশের চোখে রানী আবার ধরা পড়েন এবং ধরা পড়ার পর তারা রিশু ও রানী সিনেমা দেখতে গেলে খেয়াল করেন যে তাদেরকে পুলিশ খেয়াল করছে এবং পুলিশ ফলো করার জন্য তারা দুজনই পালিয়ে যান। পালিয়ে গিয়ে রিশুকে এবারও পুলিশ ধরতে পারে না। এরপর রানীকে পুলিশ ডেকে পাঠায় এবং বলেন, আপনি ঘন্টার পর ঘন্টা কার সাথে ফোনে কথা বলেন। তখন কিছু বলে না এবং হঠাৎ সেই সময় একটা নতুন পুলিশ অফিসার আসে এবং নতুন পুলিশ অফিসার হলো নীলের কাকা। এরপর পুনমের কাছে এসে পৌঁছায় পুলিশ এবং পুনম বলেন যে রিশুকে উনি একদমই চেনেন না। এরপর রানী প্ল্যান করে অভিমন্যুর সাথে সিনেমা দেখতে যায় ও মিথ্যে ভালোবাসার নাটক করে ও বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাবে অভিমন্যু রাজি হয়ে যায় ও তারা বিয়ে করেন। তারপর অভিমন্যু রানীর কাছাকাছি আসতে চাইলে রানী বলেন, আমার কিছু সময় লাগবে। তারা ব্যালকনিতে যায় ও ড্রিঙ্ক করে। অভিমন্যু তখন বলে তার বাবা মা এবং কাকা কাকি মারা যাওয়ার, তার জীবনের পুরো ঘটনা, কাকা কাকির দুর্ঘটনায় মারা যাওয়া সব কথা অভিমন্যু প্রকাশ করেন। সৌভাগ্যবশত একদিন ডিপ্রেশনে পড়ে যান এবং ডিপ্রেশনে পড়ে ড্রাগ নিতে যান অভিমন্যু। কিন্তু সৌভাগ্যবশত সেখানে রানী তার ক্লিনিকে চলে আসে। রানীকে দেখে প্রথম দেখাই অভিমন্যুর প্রেম হয়ে যায় এবং ভালো লেগে যায়। তারপর একদিন পুনম জোর করে কিস করার সময় রানী দেখে ফেলে এবং রিশু ও রানীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়া চরম আকার ধারণ করে এবং ঝগড়াটা অনেক দীর্ঘস্থায়ী হয়। দীর্ঘস্থায়ী হবার পর সেই দিন রাত্রেবেলা রানী বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং অতিরিক্ত ড্রিঙ্ক করার জন্য রানী অভিমন্যুকে বলে ফেলেন যে সে প্ল্যান করে পুলিশের হাত থেকে বাঁচার জন্য অভিমন্যুকে বিয়ে করেন। নেশার ঘরে বলার পরে রানীর আর কিছু মনে থাকে না। তারপরে পরদিন সকালবেলা অভিমন্যু বলেন যে এখনই রিশুকে আমার সামনে ফোন করো। তারপর তারা তিনজনই নাগরদোলায় দেখা করেন এবং নাগরদোলায় দেখা করার সময় তারা প্ল্যান করেন কীভাবে পুলিশের হাত থেকে বাঁচবে এবং অভিমন্যু তাদেরকে সাহায্য করবে। তারপর অভিমন্যু রিশুকে তার বাড়িতে এনে লুকিয়ে রাখার ব্যবস্থা করেন একটা ঘরের মধ্যে এবং সেই ঘরের মধ্যে দুটোই দরজা এবং সেই সময় পুনম তাকে অনুসরণ করতে করতে চলে আসে। তারপরে এরপর অভিমন্যু রানীকে ঘুরতে নিয়ে যান এবং ঘুরতে নিয়ে গিয়ে রানীকে ভয় দেখান এবং বলেন একটু আগে সে রিশুর সাথে মারামারি করে তারপরে তার সাথে দেখা করতে এসেছে। তারপর তারা বাড়ি ফিরে অভিমন্যু রানীকে দেখান যে তিনি পণ্ডিতজির সব বই, দীনেশ ত্রিপাঠীর সব বই তিনি পড়ে ফেলেছেন। এখন শুধু দেখার জায়গা যে তারা কে কত দূর গিয়ে পৌঁছেছে। এর কথার পর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং রানীজিকে ধাক্কা মারেন এবং রানীজি পড়ে গিয়ে বৃষ্টির মধ্যে দৌড়ে এসে পুলিশ স্টেশনে এসে বলেন যে দৌড়তে এসে পুলিশ স্টেশনে এসে হাজির হন এবং বলেন যে আমাকে বাঁচান, আমার স্বামী অভিমন্যু আমাকে মেরে ফেলবে আর ওকেও মেরে ফেলবে। তখন পুলিশ জিজ্ঞাসা করেন ও কে? তখন রানী স্বীকার করেন যে ও হলো তার স্বামী। তখন ফোন আসে যে নদীর পাড়ে দুটো লাশ পাওয়া গেছে। পুলিশ তাপসীকে নিয়ে রানীকে নিয়ে সেইখানে হাজির হন এবং তাপসীকে সন্দেহ করেন যে এই মার্ডারের পেছনে রানীর হাত আছে। তারপরে রানীকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে প্রচুর মারধর করেন এবং জেলখানায় বন্দি করে রাখেন। সেই সময় রিশু
বার্তা দেন যে আমি স্যারেন্ডার করব, কিন্তু সেই জন্য রানীকে একটি নদীর উপর রেল ব্রিজে রানীকে ছেড়ে দিতে হবে। এবং পুলিশ তার কথা অনুযায়ী যথাসময়ে হাজির হয় এবং রানী, রিশু এবং অভিমন্যু এরা তিনজনই রেল ব্রিজে মাঝখানে এসে হাজির হয় এবং রানী, রিশু ও অভিমন্যু এরা তিনজন কথা কাটাকাটি করেন এবং পুলিশের সামনেই তারা যমুনা নদীতে কুমিরের মধ্যে ঝাঁপ দেন। এই দৃশ্যটি সবাই দেখেছে এবং এরপর মন্টুজি তাদের চালাকি বুঝে যান এবং কেস ডিসকাসের সময় বলেন যে যমুনা নদীতে যে দুটি লাশ আগে খুঁজে পাওয়া গিয়েছিল সেই দুটি লাশ হলো পুনম এবং অভিমন্যুকে ব্ল্যাকমেল করা সেই সাপুড়ে, যে সাপুড়ে দিয়ে সে তার পুরো ফ্যামিলি, কাকা এবং কাকিকে মেরে ফেলেছে। তারপরে কেসটি ক্লোজ হয়ে যায়। 6 মাস পরে রানীজি খাতায় একটা মেসেজ রিশুজি পাঠান যে আমি এখনও বেঁচে আছি। তখন রানীজি বুদ্ধি করে মন্টুকে একটা বই পাঠিয়ে দেন এবং সেখানে বলেন যে আমাদের স্যালেন্ডার করার 3 দিন আগে থেকে রিশু এবং অভিমন্যু মিলে খাবারের তোপ দেখিয়ে কুমিরকে অনেক দূরে নিয়ে যায় এবং তারপরে প্ল্যান করে তারা অনেক দূরে নিয়ে যাওয়ার পরে তারা সেই নদীতে ঝাঁপ দেয়। এটা দেওয়ার পরে তাপসী বানু অভিমন্যুকে বলেন যে আপনি আমার স্বামীকে মেরে ফেলেছেন সেটা আমি জানি, তাই জন্য আমি আপনার সাথে এক মুহূর্তও থাকবো না। এটা বলার পর তাপসী বানু অভিমন্যুর সামনেই পাহাড় থেকে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এবং কথা কাটাকাটির চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছায় এবং তাপসী বানু সেই পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পর অভিমন্যুকে পুলিশ তার কাকা কাকি, পুনমজি ও সেই সাপুড়িকে মার্ডারের দায়ে গ্রেপ্তার করেন এবং ফ্লাইটে নেওয়ার সময় অভিমন্যুজিকে মন্টু বলেন যে আমি জানি তোমার বাবাই হচ্ছে